আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আজকে নতুন একটি টপিক আলোচনা করব। সেটা হচ্ছে আ এরিয়া ফাইন্ডিং দ্য এরিয়া ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তো এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আগে আমাদেরকে চিনতে হবে কোন ইকুয়েশন গুলো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক অথবা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক অথবা অরিজিন এর রেসপেক্টে সিমেট্রিক অথবা তারা বোথ অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। তো সিমেট্রিক মানে হচ্ছে তারা প্রতিসম। তো আমাদেরকে আগে ইকুয়েশন গুলো ফাইন্ড করতে হবে, টেস্ট করতে হবে যে তারা কিভাবে প্রতিসম হয়। এটা বুঝতে পারলে আমাদের জন্য আসলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যেকোনো অঙ্কের জন্যই এরিয়া বের করাটা অনেক সহজ হয়ে যায়। কেমন? তো আমি তোমাদেরকে কিছু ট্রিক্স দেখাই দিব। আশা করি তোমরা ইনশাআল্লাহ খুব সহজেই বের করতে পারবে যে ইকুয়েশনটা কোন এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। কেমন? তো প্রথমে আমি শুরু করলাম। যেটা আমি লিখব সেটা হচ্ছে এক্স এক্সিস যে line symmetric about x axis মানে কোন সরলরেখাগুলো x অক্ষের সাপেক্ষে কোন সরলরেখাগুলো x অক্ষের সাপেক্ষে সিমেট্রিক বা প্রতিসম। কেমন? তো দেখো আমি একটা ইকুয়েশন লিখতেছি। সিমেট্রিক মানে কি বুঝাই দিচ্ছি। দেখো মনে করো, ধরো এইটা একটা কমন ইকুয়েশন, আমাদের একদম কমন একটা ইকুয়েশন। এই গ্রাফটা দেখে বুঝতে পারতেছো এটা অ্যাকচুয়ালি কার ইকুয়েশন বলো তো? এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x এর গ্রাফ। 4x এর গ্রাফ। কেমন? তো এখন দেখো এই গ্রাফটা, এটা যদি আমাদের x এক্সিস হয়, x এক্সিস, আর এটা কত বলো তো? এটা হচ্ছে y এক্সিস। এটা হচ্ছে y এক্সিস। তো দেখো এই গ্রাফটা এক্স অক্ষের উপরে যতটুকু এলাকা, এই যে সে উপরে যতটুকু এলাকা কভার করেছে, সে কিন্তু নিচেও ঠিক তাই। সে কিন্তু নিচেও এক্স্যাক্টলি ততটুকু এলাকায় কভার করেছে, তাই তো? সে ততটুকু এলাকায় কভার। মনে করো তুমি যদি পুরো অংশটাকে এতটুকু নিতা, তাহলে উপরে এই যে এক্স অক্ষের উপরের অংশটুকুতে তার যতটুকু ক্ষেত্রফল কার্ভের জন্য, নিচেও কিন্তু ঠিক কি ততটুকুই তার ক্ষেত্রফল। তো এখন তুমি হিসাব করো, তুমি দেখো তুমি যদি এইখানে একটা পয়েন্ট কনসিডার করো, এই জায়গাতে ধরো এইখানে একটা পয়েন্ট কনসিডার করলা, আর ঠিক এইখানে একটা পয়েন্ট কনসিডার করলা, একদম এই বরাবর, হ্যাঁ এই বরাবর একটা পয়েন্ট কনসিডার করলা। পয়েন্ট যদি কনসিডার করো, তাহলে এই পয়েন্টগুলোর স্থানাঙ্কগুলো কেমন হয় বলতো? এই পয়েন্টগুলোর স্থানাঙ্কগুলো হবে এরকম যে এইটার স্থানাঙ্কটা হবে এক্স কমা ওয়াই। কেন? কারণ এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। আর এটার কি অবস্থা হবে? এটা হবে এক্স কমা মাইনাস ওয়াই। এক্স কমা মাইনাস ওয়াই। তার মানে দেখো লাইন কিন্তু একটাই, একই লাইন, একই লাইন। হ্যাঁ একই লাইন। এগুলো মুছে দিচ্ছি, এগুলোর দরকার নেই। হ্যাঁ মুছে দিচ্ছি, এই বাসটা মুছে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এখন ধরো যদি এমন করে লিখি, তাহলে এখানে কত হবে? এক্স কমা মাইনাস ওয়াই। তার মানে দেখো এতটুকু কিন্তু আমাদের এক্স, এই যে এতটুকু হচ্ছে আমাদের এক্স, এই যে এই এক্স কিন্তু এখানে আছে। তার মানে একই পরিমাণ এক্স এর জন্য, আমি আবার বলতেছি, একই পরিমাণ এক্স এর জন্য যদি একই বক্ররেখার উপরে বা একই কার্ভের উপরে বা একই ফাংশনের উপরে দুইটা ওয়াই পাওয়া যায়, যে দুইটা ওয়াই এর ভ্যারিয়েশন আছে, দেখো একটা ওয়াই পজিটিভ আর একটা ওয়াই কত নেগেটিভ, কিন্তু এক্সটা কিন্তু একই এক্স, মানে ভুজটা একই ভুজের জন্য কোটির মানটা দুই ধরনের, যাদের চিহ্নের পরিবর্তন আছে, তখন আমরা ওই ধরনের ফাংশন বা ওই ধরনের কার্ভকে বলবো এক্স এক্সিস এর রেসপেক্টে, বা ওই ধরনের ইকুয়েশন গুলো হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস। ক্লিয়ার? তো দেখো আমি এটাকে একটু ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি। ধরো ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তো তুমি দেখো আমি কি বলছি, কার্ভের উপরে দুইটা পয়েন্ট আছে, ওয়াই এবং মাইনাস ওয়াই। ওয়াই এবং মাইনাস ওয়াই এর জন্য কার মানের পরিবর্তন হয় না? এক্স এর মানের কোনো পরিবর্তন হয় না। তুমি টেস্ট করে দেখো, ওয়াই এর মানটা তুমি যদি পজিটিভ নাও, তো ওয়াই তো পজিটিভই আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তুমি যদি নেগেটিভ নাও, তাহলে মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 4ax ইজ ইকুয়ালস টু কত? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তো অ্যাকচুয়ালি আমি তো বলেছিলাম যে ওয়াই এর মানের ভেরিয়েশনের জন্য কার মান চেঞ্জ হবে না? এক্স এর কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ ওয়াই এর মান পজিটিভ নেই আর ওয়াই এর মান নেগেটিভ নেই, আসলে কি হয় না? ইকুয়েশনের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি যেই সকল ইকুয়েশন, আমি আবারও বলতে পারি, যেই সকল ইকুয়েশনে ওয়াই এর মান পজিটিভ বা নেগেটিভ যাই নেই না কেন, যদি এর জন্য ইকুয়েশনে কোনো পরিবর্তন না হয়, তখন সেই ইকুয়েশন গুলো হচ্ছে এক্স অক্ষের রেসপেক্টে প্রতিসম। এক্স অক্ষের রেসপেক্টে কি বলতো? প্রতিসম। তো তাহলে আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই ধরনের যে ইকুয়েশন গুলো এক্স অক্ষের রেসপেক্টে প্রতিসম হবে, তাদের ওয়াই এর উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা থাকবে জোড়।
ওয়াই এর উপরে পাওয়ারগুলো কি হবে? ওয়াই এর উপরে পাওয়ারগুলো হবে জোড়। হ্যাঁ, ওয়াই এর উপরে পাওয়ার, তাহলে এইভাবে বলতে পারি যে ওয়াই এর উপরে পাওয়ার যদি জোড় হয়, বা যে সকল ইকুয়েশনের ওয়াই এর উপরে পাওয়ার জোড় হয়, সেই সকল ইকুয়েশন গুলো এক্স অক্ষের রেসপেক্টে কি বলতো? প্রতিসম। ক্লিয়ার? তো তাহলে কন্ডিশন কিন্তু দুইটা গ্রাফ, দুইটা বা দুই তিনটা কন্ডিশন তুমি চিন্তা করতে পারো। এমন একটা গ্রাফ তুমি চিন্তা করবা যে গ্রাফের উপরে একই এক্স এর জন্য ওয়াই এর ভেরিয়েশন আছে। এইটা একটা টেস্ট। এই টেস্ট যদি তুমি বুঝে যাবা, সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। আবার তুমি এইভাবে চিন্তা করতে পারো, এইভাবে ভাবতে পারো যে y স্কয়ার ইকুয়ালস টু 4x ইকুয়েশন, y এর মান যদি আমি পজিটিভ অথবা নেগেটিভ বসাই এবং ইকুয়েশনে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই ইকুয়েশনটা কোন এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক? এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। ওকে, তো আরো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এটা না লিখে আমি এরকম একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। একটা কমন একটা উদাহরণ দিচ্ছি। ধরো এক্সাম্পল দিলাম হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 1, x মাইনাস 1। তো তাহলে চিন্তা করো এখানে কি অবস্থা হবে। এইটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি যে y ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার x মাইনাস 1। তো এখন দেখো তো এই গ্রাফে x এর মান কত দিলে এটা শূন্য হয়? 1 দিলে শূন্য হয়। 1 x এর মান যখন 1 এই যে ধরো এটা x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু 1 এর জন্য y এর মানটা শূন্য, তাহলে এখানে y এর মান শূন্য। এই যে গ্রাফটা এখন এইদিকে আর এইদিকে চলে যাবে। এটাও কিন্তু প্যারাবোলার ইকুয়েশন, এটাও প্যারাবোলারই সমীকরণ। তো তাহলে দেখো এই প্যারাবোলার সমীকরণে তুমি যদি x এর মান মনে করো এখানে x এর মান মনে করো 2 যদি হয়, তাহলে এখানে কি হবে? এখানে x এর ভ্যালু, বা মনে করো এখানে x যাই আছে 2ই দিলাম, তাহলে এখানে ধরো মনে করো যে y এর মান, এই যে এটা হচ্ছে y এর ভ্যালু, ঠিক এখান থেকে এতটুকু ডিসটেন্স তো y। তো মনে করো এখানে y এর ভ্যালুটা পাওয়া যাবে 3, এখানে 3 পাওয়া গেলে ধরে নিলাম এখানে পাওয়া যাবে কত? -3। ধরে নিচ্ছি এগুলো ভ্যালু হচ্ছে ধরে নিলাম। তাহলে কোঅর্ডিনেটর কি অবস্থা হয়? 2, 3, আর এখানে কত হবে? 2, -3। তো দেখো 2 কিন্তু ঠিক আছে, কিন্তু ভ্যারিয়েশনটা হয়ে গেছে কার? ভ্যারিয়েশনটা হয়ে গেছে -3 এর। -3 এর ভ্যারিয়েশন হয়ে গেছে। তাহলে বলতে পারি যেই সকল কার্ভের উপরে, তাহলে এটাকে একটু মুছে এভাবে লিখি যে পয়েন্টটা হচ্ছে x, y, আর এখানে পয়েন্টটা হচ্ছে কত? x, -y। x, কত? -y। তো তাহলে বলতে পারি যে যেই সকল গ্রাফগুলোতে, যে পৃথিবীর যত গ্রাফের মধ্যে একই x এর জন্য x, y এবং x, -y গ্রাফ বা পয়েন্ট পাওয়া যাবে, সেই সকল গ্রাফ অ্যাকচুয়ালি কি x অ্যাক্সিস এর রেসপেক্টে, বা তারা সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে সমীকরণে y এর উপরে যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে, সেটা 2, 4, 6 যাই হোক, যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা x অক্ষের রেসপেক্টে কি হবে? সিমেট্রিক হবে। ওকে, তো এবার চলে হচ্ছে y এর রেসপেক্টে চলে যাচ্ছি, বা y অ্যাক্সিস এর রেসপেক্টে যেগুলো সিমেট্রিক সেরকম ইকুয়েশন দেখানোর চেষ্টা করতেছি। দেখো ধরো এইটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। এখন ধরো আমরা কিন্তু কমন একটা ইকুয়েশন জানি, x স্কয়ার ইকুয়ালস টু y। এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা সমীকরণ। তো প্যারাবোলা সমীকরণে এখানে ফলো করো, এইবার কিন্তু গ্রাফটা কি হয়েছে? এবার কিন্তু গ্রাফটা ধরো যদি আমি এইভাবে মার্কিং করলে দেখো এই গ্রাফটা, এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা এখন এই দিকে যতটুকু এলাকা কভার করে, এটা কিন্তু y অ্যাক্সিস এর রেসপেক্টে এই দিকেও সেম একই পরিমাণ এলাকা কি করে? কভার করে। সেম একই পরিমাণ এলাকা কভার করে। তো এখন আমি এই বরাবর একটা টান দিয়ে দিলাম। আচ্ছা, ওকে। এখন তুমি চিন্তা করো, তুমি এই পয়েন্টে আর এই পয়েন্টে আসতে চাও, তো কিভাবে আসবা? দেখো খেয়াল করো, এই বরাবর আসতে গেলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে পজিটিভ x, আর এটা কত হবে? -x। এই কার্ভের উপরে y একটা পয়েন্ট, এখানে y একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে? এটা হচ্ছে y, এটা y, এটা y। ক্লিয়ার? উচ্চতা হচ্ছে এতটুকু। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত? x, y, আর এই পয়েন্টের স্থানাঙ্ক কত? ধরে নাও হচ্ছে a প্রাইম -x, y। তাহলে এখন কি বুঝলাম? দেখো এখন হচ্ছে y এর মানটা এখন সেম, y এর মানটা সেম, কিন্তু এখন ভ্যারিয়েশনটা হয়ে গেছে কোথায়? x এর মধ্যে ভ্যারিয়েশন হয়ে গেছে। তার মানে পৃথিবীর যেই সকল কার্ভে, যত কার্ভ আছে পৃথিবীর, যদি একই পয়েন্টের জন্য কোটির মানটা সেম এর জন্য যদি ভুজের মানের কি হয়? চিহ্নের পরিবর্তন হয়, তাহলে আমরা বলতে পারবো ওই সকল গ্রাফগুলো হচ্ছে আসলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো এটাকে আরেকভাবে বলতে পারি যে দেখো এখানে চেঞ্জটা হচ্ছে কার চেঞ্জ হয়েছে? কোটি কিন্তু পরিবর্তন হয় নাই, চেঞ্জ হয়েছে কার? x এর পরিবর্তন হয়েছে। তার মানে অর্থাৎ
এক্স এর মান পজিটিভ এক্স অথবা নেগেটিভ এক্স দিলে যদি ইকুয়েশনে কোনো পরিবর্তন না হয় তখন সেই ইকুয়েশনগুলোকে আমরা বলতে পারি ওয়াই এক্সিস এর রেসপেক্টে প্রতিসম। তো এটাকে তুমি টেস্ট করে দেখো, তুমি এভাবে চিন্তা করতে পারো পজিটিভ এক্স নাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, তার মানে এটা প্রতিসম। হ্যাঁ, কার রেসপেক্টে প্রতিসম? ওয়াই এক্সিস এর রেসপেক্টে প্রতিসম। তুমি মাইনাস এক্স নাও, তাহলে মাইনাস এক্স এর উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই, ফলাফল পেলাম এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। বুঝতে পারলাম? আবার এইভাবে বলতে পারি, এইভাবেও চিন্তা করতে পারো যে যেই সকল সমীকরণে এক্স এর পাওয়ার জোড় সংখ্যা থাকবে, দেখো এখানে এক্স এর পাওয়ার জোড় সংখ্যা আছে, এক্স এর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে ওই ধরনের সমীকরণে কি হবে, সেটা হবে ওয়াই এক্সিস এর সাপেক্ষে, হ্যাঁ, বা ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। তো ঠিক আছে, এবার আমি চলে গেলাম হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। ওকে, তো লিখলাম, আচ্ছা এটাকে এভাবে লেখা যায় যে সিমেট্রিক অ্যাবাউট both axes, okay, or origin মানে হচ্ছে উভয় অক্ষ অথবা হচ্ছে মূল বিন্দু, অথবা হচ্ছে কি বলতো মূল বিন্দু। মানে যেই সকল ইকুয়েশন বা যে সকল গ্রাফ বা যে সকল ফাংশন মূল বিন্দু উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম তাদেরকে আমরা বলবো মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। একই কথা, দুইটা সেম একই জিনিসই বোঝায়। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো খেয়াল করো। ধরো, খুব ভালো করে মনোযোগ দিও, দেখো মনে করো আমি একটা ইকুয়েশন লিখলাম, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এখন দেখো এই গ্রাফটার, এই যে বৃত্তের এই গ্রাফটার ঠিক এখানে যদি আমি একটা পয়েন্ট কনসিডার করি, পয়েন্টটা কত হবে এক্স কমা ওয়াই, আর এখানে একটা পয়েন্ট যদি কনসিডার করি তাহলে কত হবে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। তো যেই সকল কার বা যে সকল বক্ররেখা অরিজিনাল রেসপেক্টে অথবা বোথ এক্সিসের রেসপেক্টে তারা প্রতিসম হবে, সেই সকল গ্রাফের উপরে এই দুইটা পয়েন্ট মাস্ট থাকতে হবে। এক্স কমা ওয়াই থাকবে দুইটা পজিটিভ এবং দুইটা কি হবে নেগেটিভ। অথবা এমনও হইতে পারতো, এটাও হইতে পারতো যে মাইনাস এক্স কমা ওয়াই থাকলে এক্স কমা ওয়াই থাকতে হবে, এক্স কমা মাইনাস ওয়াই থাকতেই হবে। তবে এই দুটোটা ম্যান্ডেটরি না, এই দুটো হচ্ছে একবারে ম্যান্ডেটরি, যে এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ এবং মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই নেগেটিভ। এটা এই দুইটা কোঅর্ডিনেট যেই বক্ররেখার উপর থাকবে সেই বক্ররেখাটাই উভয় অক্ষের রেসপেক্টে প্রতিসম অথবা মূলবিন্দু সাপেক্ষে প্রতিসম। আচ্ছা, এর বাইরেও একটা বিষয় বোঝার আছে, যে ইকুয়েশনটা তুমি লিখবা, যে ইকুয়েশনটা তোমাকে দেওয়া থাকবে সেই ইকুয়েশনটার মধ্যে যে তুমি মনে করো এক্স এর ভ্যালু তুমি একবার পজিটিভ এক্স নাও একবার পজিটিভ ওয়াই নাও, দেখো তো ইকুয়েশন চেঞ্জ হয় কিনা, সেমই থাকে। অথবা তুমি যদি এক্স এর ভ্যালু মাইনাস এক্স অথবা ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়াই নাও, তাহলে দেখো ইকুয়েশনের ভ্যালু কত হয় মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, ভ্যালু কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। অর্থাৎ হচ্ছে কোন সমীকরণে কোন ইকুয়েশনে যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স এবং ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসানোর পরে যদি ইকুয়েশনের কোনো কি না হয়, চেঞ্জ না হয়, তখন সেই ইকুয়েশন 100% বোথ অক্ষ মানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুই এক্সিসের রেসপেক্টে প্রতিসম। আর যেই সমীকরণ বা যেই কার্ভ দুই অক্ষের সাপেক্ষে প্রতিসম সেটা মূলবিন্দু সাপেক্ষে প্রতিসম। তো তুমি বৃত্তের কার্ভটা দিকে খেয়াল করো, তুমি যদি এক্স অক্ষের কথা চিন্তা করো, এটা এক্স অক্ষের কথা ভাবলে এই পাশটাতে যতটুকু এরিয়া, এই পাশটাতে ঠিক ততটুকু এরিয়া আছে। আবার তুমি যদি চিন্তা করো না আমি ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করব, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এতটুকু ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করো তাহলে এই দিকে যতটুকু এলাকা আছে এই দিকেও ঠিক ততটুকুই এলাকা আছে। তার মানে আসলে সবকিছু কার রেসপেক্টে আছে, মূলবিন্দুর রেসপেক্টে আছে। ঠিক আছে, তো আমি এটা আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা গ্রাফের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এমন যদি কোনো একটা গ্রাফ হইতো, খেয়াল করো, ধরো এরকম আছে, এইটা একটা কমন একটা গ্রাফ, হ্যাঁ এটা কমন গ্রাফ, এইভাবে গ্রাফটা চলতেছে। তো এখন এই গ্রাফটার দিকে ফলো করো, এই গ্রাফটার মধ্যে ধরো এখানে একটা পয়েন্ট যদি কনসিডার করি,
সেটা হচ্ছে x, y, আর এখানে যদি একটা পয়েন্ট কনসিডার করি সেটা হবে কত, -x - y। তো আমি একটু কি বলেছিলাম, যেই সকল কার্ভের মধ্যে এই দুটো পয়েন্ট থাকবে x এবং y, দেখো এই বক্ররেখার মধ্যে xy পয়েন্ট আছে এবং -x - y পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট আছে। যেই সকল গ্রাফের মধ্যে এই দুটো পয়েন্ট থাকবে সেই মানে কার্ভকেও আমরা কি বলবো, আমরা বলবো যে উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম অথবা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। দেখো আমি কিন্তু এখানে কোনো ইকুয়েশন লিখি নাই। ইকুয়েশন লিখলে তুমি কি করতা, তুমি ইকুয়েশনের মধ্যে x এবং y বসে টেস্ট করতা যে ইকুয়েশন চেঞ্জ হয় কিনা, অথবা এই পয়েন্টটা বসে টেস্ট করতা যে ইকুয়েশন চেঞ্জ হয় কিনা। ইকুয়েশন কিন্তু লিখি নাই, তারপর আমি দেখে বলে দিচ্ছি যে এটা হচ্ছে প্রতিসম, কারণ এই কার্ভের উপরে এই দুটো পয়েন্ট আছে। আবার তুমি এভাবে চিন্তা করতে পারো যে দেখো যে এইটা, ধরো মনে করো এখানে তুমি যদি এই কার্ভটাকে, এই যে যেই সকল মানে কার্ভ মূল বিন্দুর সাপেক্ষে অথবা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাদেরকে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয় তাহলে তারা সেম আগের জায়গায় ফেরত আসে। মনে করো তুমি যদি এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতা, ঘুরালে কিন্তু এই যে এই কার্ভটা আছে না, এই যে এই কার্ভটা, এই কার্ভটা ঘুরে মানে এতটুকু এইখান থেকে এই পার্টটা, এইটা ঘুরে এখানে চলে আসতো, আর এইটা ঘুরে এইটাকে 180 ডিগ্রি ঘুরাইলে এইটা ঘুরে এখানে চলে আসতো, এই যে এই জিনিসটা ঘুরে এইখানে চলে আসতো। পৃথিবীর যেই কোনো কার্ভ যদি মূলবিন্দুর সাপেক্ষে কি হয়, মূলবিন্দুর সাপেক্ষে যদি প্রতিসম হয় তাহলে 180 ডিগ্রি ঘুরাইলে তারা এই পার্টটা ওই পার্টে চলে যাবে, ওই পার্টটা এই পার্টে চলে যাবে, একদম সেম টু সেম মিলে যাবে। ক্লিয়ার? তো আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমাদের 3 ধরনের এক্সিস হয়ে গেল। এবার ধরো এমন একটা ইকুয়েশন আছে, ধরো খেয়াল করো আমরা এরকম একটা জিনিস পড়েছিলাম, দেখো খেয়াল করো, এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। তো এই আয়তাকার অধিবৃত্তের সমীকরণটাকে কি বলা হয়, xy = c²। তো এখন দেখো এইটাও কিন্তু প্রতিসম। কিভাবে? দেখো এখানে যদি মাঝখানে যদি একটা সরল রেখা টানি, এই সরল রেখাটার নাম কি বলতো, এই সরল রেখাটার নাম হচ্ছে y = x সরল রেখা, y = x সরল রেখা। এখন দেখো এই কার্ভটা, এই যে এই অধিবৃত্তটা এই রেখার রেসপেক্টে দেখো এখানে যতটুকু এলাকা তৈরি করতেছে, যতটুকু ক্ষেত্রফল নিচ্ছে, ঠিক এই পাশেও ঠিক ততটুকুই ক্ষেত্রফল নিচ্ছে। দেখো এই পাশে ততটুকু ক্ষেত্রফল নিচ্ছে, বুঝতে পারলাম? তার মানে কিছু কিছু কার্ভ পাওয়া যাবে যারা শুধুমাত্র x অক্ষ, y অক্ষ বা মূলবিন্দু না, তারা y = x রেখা, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের y = x রেখা, এই y = x রেখার রেসপেক্টেও কি হবে, তারা প্রতিসম হবে। কারণ এই সরলরেখার রেসপেক্টে এই পাশের ক্ষেত্রফল যা হবে ওই পাশের ক্ষেত্রফল কি তাই হবে। তাহলে এগুলোকে কেমনে চিনবো? এগুলোকে চেনার বিষয়বস্তু হচ্ছে এই যে xy = c²। তো এগুলোকে চেনার বিষয়বস্তু হচ্ছে তুমি x এর জায়গায় লিখবা হচ্ছে y, আর y এর জায়গায় লিখবা হচ্ছে x। লেখার পরে যদি দেখো যে সমীকরণে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে সেই সমীকরণটা হচ্ছে y = x অক্ষের রেসপেক্টে প্রতিসম। তুমি দেখো এই যে এই সমীকরণে x এর জায়গায় তুমি y লেখো আর y এর জায়গায় তুমি x লেখো, = c², দিন শেষে একই অবস্থা c²। তাহলে এই কার্ভটাও কি হয়ে যাবে, এই কার্ভটা কি হয়ে যাবে, এটা y = x অক্ষের রেসপেক্টে সিমেট্রিক। তুমি এভাবে খুব সহজে টেস্ট করতে পারো। তাহলে আমরা 4টা টেস্ট শিখলাম। একটা হচ্ছে মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম, x অক্ষের রেসপেক্টে প্রতিসম, y অক্ষের রেসপেক্টে প্রতিসম এবং y = x অক্ষের রেসপেক্টে প্রতিসম। তো এগুলো হচ্ছে খুব কমন টপিক। হ্যাঁ, তো এর বাইরে কিছু টপিক আমাদের এই চ্যাপ্টারের জন্য বেসিক হিসেবে লাগবে। ধরো আমি যদি এইভাবে চিন্তা করি, ধরো এখানে একটা কার্ভ আছে, ধরো আমি এইভাবে লিখলাম, এটা হচ্ছে আমাদের একটা বক্ররেখা। তো এই বক্ররেখার নাম দিলাম হচ্ছে y = fx, y = কত, fx। তো এখন এই বক্ররেখার আমাকে হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো এটা নাম দিলাম হচ্ছে x = a, এটা নাম দিলাম হচ্ছে x = b। তো এখন তোমাকে এখান থেকে এত পর্যন্ত ক্ষেত্রফল নিতে হবে। তো ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফল নেওয়ার জন্য আমি এখানে ছোট্ট একটা স্লাইড নিচ্ছি, এতটুকু একটা স্লাইড নিলাম। এই স্লাইডটা এত পরিমাণ ছোট, হ্যাঁ এত ছোট যে এত ছোট করে এটা নেওয়া হবে যেন এই বক্ররেখাটার বক্ররেখা না থাকে, এই বক্ররেখাটা কিসে পরিণত হয়ে যাবে, সরল রেখায় পরিণত হয়ে যাবে। কারণ আমরা জানি সকল বক্ররেখাই ক্ষুদ্র ক্ষুদ্র সরল রেখা দ্বারা গঠিত। তার মানে এইটা আসলে ছোট্ট হবে, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য একটু বড় করে নেওয়ার ফলে এখানে একটু বাঁকা আছে। তো এখানে লিখতে পারি, এখানে হচ্ছে dx, এটা হচ্ছে dx, কারণ x এর ক্ষুদ্রতম অংশ হচ্ছে dx। তাহলে এটা হচ্ছে বক্ররেখার একটা উচ্চতা, এটাও একটা উচ্চতা। ধরো এখানে y উচ্চতা, y এর পরিমাণটা একটু কম, একটু বেশি, এখানে একটু বেশি, একদম বাড়তে বাড়তে এখানে y পরিমাণ বাড়ছে, আরো বেশি হয়ে গেছে। তো এই ছোট্ট একটা স্লাইড নিলাম। তাহলে এই স্লাইডের উচ্চতা কতটুকু, y। তো এই স্লাইডের দৈর্ঘ্য হচ্ছে আমাদের y, প্রস্থ হচ্ছে কতটুকু, dx।
তো এখন চিন্তা করো এই স্লাইডটা দিন শেষে যদি এটা যদি সরলরেখায় পরিণত হয় এখানে, তাহলে এই স্লাইডের ক্ষেত্রফলটা কত হবে? এই স্লাইডের ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে হচ্ছে ওয়াই ডিএক্স। এখন তুমি যদি এইখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে এরকম স্লাইড কতগুলো আছে? অনেকগুলো স্লাইড আছে। তার মানে এই যে সবগুলো স্লাইড, এই যে এরকম অনেকগুলো স্লাইড হবে, এই সবগুলো স্লাইডের যোগফলটা হচ্ছে কি আমাদের এই এলাকার ক্ষেত্রফল। তাহলে সেই যোগফলটা হচ্ছে কত? ইন্টিগ্রেশন। তো তাহলে আমি এখান থেকে যে এই পর্যন্ত যে আমি যে অনেকগুলো স্লাইড নিব, তাহলে কোন জায়গা থেকে শুরু করতে হবে? এ থেকে শুরু করতে হবে। দিলাম এ, আর এখানে হচ্ছে বি। আচ্ছা, তাহলে ফলাফলটা কি হবে? এ থেকে বি ওয়াই। তো ওয়াই এর মানটা কত? ওয়াইটা তো হচ্ছে আমার কত? এই বক্ররেখা মানে উচ্চতা, প্রত্যেকটা উচ্চতাগুলো কার উচ্চতা? এই ফাংশন অফ এক্স এর উচ্চতা। লিখতে পারি এফ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তার মানে আমি যদি এক্স এক্সিস এর রেসপেক্টে আমি যদি ইন্টিগ্রেশন বের করতে চাই কোনো কার্ভের, তাহলে ফর্মুলা হচ্ছে আমার এ টু বি ফাংশন অফ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো এবার একই জিনিস আমরা এবার ওয়াই রেসপেক্টে দেখব। দেখো, যদি ওয়াই রেসপেক্ট হয় তাহলে কি অবস্থা হবে? মনে করো একটা গ্রাফ আছে এরকম, এইভাবে একটা গ্রাফ আছে, এইভাবে চিন্তা করো, গ্রাফটা হচ্ছে এরকম। তো এখন তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে ওয়াই রেসপেক্টে। ওকে, তো এভাবে তুমি যোগ করে দাও। ওকে, এখন দেখো এই কার্ভটা এখন হয়ে যাবে কত? এক্স ইকুয়ালস টু ফাংশন অফ ওয়াই। কারণ তুমি এখন স্লাইডটা এই বরাবর নিবা, এটা হচ্ছে স্লাইড। ধরো এটা তো ওয়াই অক্ষ, তাহলে এটা কতটুকু হয়ে যাবে? এটা হবে ডিওয়াই। হ্যাঁ, এটা হবে ডিওয়াই, এটা হচ্ছে উচ্চতা। তাহলে তুমি স্লাইডটা এত ছোট নিবা, আর এখানে তো ওয়াই অক্ষ, তো তাহলে ওয়াই অক্ষ এটা হবে, ওয়াই এর মান হচ্ছে এ, ওয়াই এর ভ্যালু এখানে হবে কত? বি। এই এ থেকে বি পর্যন্ত তুমি কি করবা? ক্ষেত্রফল নিবা এই যে এটার জন্য, এই বক্ররেখার জন্য। তো যেহেতু এইদিকে এটা হচ্ছে আমাদের কত, দেখো এখানে এইটাকে এত ছোট করে নিব যেন এটা কি হয়? এটা সরলরেখায় পরিণত হয়। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে ডিওয়াই, যেহেতু এই বরাবর নিচ্ছি উচ্চতাটা কত হবে? এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? ফাংশন অফ ওয়াই। হ্যাঁ, এই দিক থেকে হিসাব করলে হবে এক্স ইকুয়ালস টু ফাংশন অফ ওয়াই, আর এই দিক থেকে হিসাব করলে হবে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এখন তাহলে এই বরাবর কতগুলো স্লাইড আছে? এই যে এই এলাকা থেকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত তো অসংখ্য স্লাইড আছে না? এরকম অনেকগুলো স্লাইড নিতে পারি। তাহলে এই স্লাইডের ক্ষেত্রফল কতটুকু? এই স্লাইডটা যদি একটা আয়তক্ষেত্র হিসাব করি, চিন্তা করি, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এক্স ডিওয়াই। এখন কতগুলো স্লাইড আছে? অনেকগুলো স্লাইড আছে। তাহলে সবগুলো স্লাইডের যোগফল হচ্ছে ইন্টিগ্রেশন। লিমিটটা হচ্ছে কার রেসপেক্টে? ওয়াই রেসপেক্টে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর নিছি। তাহলে এ থেকে বি। তাহলে ফাংশনের কি ফর্মুলা হয়? যে এ থেকে বি বলো এক্স এর মান, এই যে এই গ্রাফটা, এই গ্রাফের এখন এই বরাবর যদি আমি দৈর্ঘ্য নেই, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এখন ফাংশন অফ ওয়াই। তাহলে ফাংশন অফ ওয়াই ইন্টু হচ্ছে ডিওয়াই। তার মানে আমরা একই গ্রাফের বা একই বক্ররেখার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, দুই অ্যাক্সিস থেকে আমরা তার এরিয়া বের করতে পারি। ক্লিয়ার? তো ঠিক আছে, সামনের দিকে হয়তো আমরা অঙ্কগুলো করব। আশা করি তোমরা সবগুলো দেখবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে, এবং হচ্ছে তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের কোন জায়গায় বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা।